হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের ক্লাস 12 এন্ড রিপিটার্সদের জন্য একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করব। সেটা হচ্ছে আমরা কিন্তু ক্লাস 11 এর জন্য অলরেডি এই চ্যাপ্টারটা কিছুটা স্টার্ট করে ফেলেছি, মানে এই চ্যাপ্টারটা 11 এর জন্য পড়া হয়ে গেছে। আজকে ক্লাস 12 এন্ড রিপিটার্সদের জন্য চ্যাপ্টারটা শুরু করব। সেটা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্ট ফর ক্লাস 12। আমরা ক্লাস 11 এ গ্রুপ 13, গ্রুপ 15 এই এলিমেন্টস গুলো পড়েছিলাম। আজকে কিন্তু আমরা গ্রুপ 15 থেকে স্টার্ট করব। গ্রুপ 13, 14 অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। আজকে কিন্তু আমরা গ্রুপ 15 থেকে স্টার্ট করব। চলো তাহলে শুরু করা যাক আমাদের নিউ চ্যাপ্টার ফর ক্লাস 12 এন্ড রিপিটার্সদের জন্য। তোমাদের সাথে শেয়ার করছি স্ক্রিনটা, দেখে। আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এই সেই আমাদের চ্যাপ্টার, সেটা হচ্ছে পি ব্লক মৌলসমূহ। পি ব্লক এলিমেন্ট বা পি ব্লক মৌলসমূহ অলরেডি তোমরা কিন্তু ক্লাস 11 এ পড়েছো, তাই কিছুটা তোমাদের আইডিয়া আছে। কয়েকটা টপিক তোমাদের অলরেডি আইডিয়া আছে। এবার আমরা গ্রুপ 15টা তো পড়বো, তার আগে দেখে নিই যে এই চ্যাপ্টারে আর কি কি আমাদের পড়তে হবে। ফার্স্ট অফ অল দেখো, তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট জেনারেল ট্রেন্ডস ইন দ্য কেমিস্ট্রি অফ এলিমেন্ট অফ গ্রুপ 15, 16, 17, 18। তোমরা পড়েছিলে না গ্রুপ 13 থেকে গ্রুপ 17 অবধি হতে পারে, তাহলে গ্রুপ 13, 14 হয়ে গেছে আমাদের পড়া। আমরা পড়বো হচ্ছে 15, 16, 17 আর 18। এছাড়া প্রপার্টিজ, use of dinitrogen, phosphorus, some of their important compounds সেগুলো সম্পর্কে পড়বো। এছাড়া প্রিপারেশন, প্রপার্টিজ তোমার ডাই অক্সিজেনের বা ওজোনের, আবার কিছু সিম্পল অক্সাইড আছে তাদের কেমিস্ট্রি সম্পর্কে আমরা পড়বো। তারপর সালফারের কিছু অ্যালোট্রপস আছে, তাদের কথা জানবো, তাদের কেমিস্ট্রিটা পড়বো। অক্সো অ্যাসিডের স্ট্রাকচার পড়বো, ডেসক্রাইব করতে পারবো। প্রিপারেশন, প্রপার্টিজ, ইউজ অফ ক্লোরিন অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে তুমি এই চ্যাপ্টারের মাধ্যমে ক্লোরিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড এদের প্রিপারেশন কি করে করবো বা এদের প্রপার্টিজ গুলো কি, ইউজ কোথায় হয়, সেগুলো কিন্তু সবই এই চ্যাপ্টারে তুমি ডেসক্রাইব করতে পারবে। এছাড়া ইন্টার হ্যালোজেন, তারপর অক্সো মানে হ্যালোজেনের অক্সো অ্যাসিডের স্ট্রাকচারটা কি রকম হয়, সেই সব কিছু কিন্তু এই চ্যাপ্টার থেকে পেয়ে যাব। এছাড়া নোবেল গ্যাসের ইউজ কোথায় হয়, নোবেল গ্যাসের ইউজ। তারপর অ্যাপ্রিশিয়েট করতে পারবো ইম্পর্টেন্স অফ দিস এলিমেন্ট এন্ড দেয়ার কম্পাউন্ডস ইন আওয়ার ডে টু ডে লাইফ। আমাদের যে দৈনন্দিন জীবনে এই এলিমেন্টস গুলোর কতটা ইম্পর্টেন্স আছে, সেইগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে অ্যাপ্রিসিয়েট করতে পারবো। দেখো, ক্লাস 11 এ তোমরা কিন্তু অলরেডি পি ব্লক পড়েছো, যেখানে তোমরা দেখেছিলে গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত হয়, গ্রুপ 13 থেকে 18 অবধি। যাদের ইলেকট্রনিক ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হয়, ইলেকট্রনিক কনফিগারেশনও কিন্তু হয় NS2NP1 থেকে 6। যেমন গ্রুপ 13 এর কি ছিল, গ্রুপ 13 এ হচ্ছে NS2NP1, গ্রুপ 14 এর ক্ষেত্রে NS2NP2, এইভাবে 1 থেকে 6 অবধি, মানে গ্রুপ 13 থেকে 18, 1 থেকে 6 অবধি কিন্তু এদের এই পি অরবিটালস এর ইলেকট্রন নাম্বারটা থাকে। তাহলে এইটা হচ্ছে গ্রুপ 13 এর ক্ষেত্রে, আর এইটা হচ্ছে গ্রুপ 14 এর ক্ষেত্রে। তাহলে 15 এর ক্ষেত্রে বুঝতে পারছো যে NS2NP3, এইভাবে কিন্তু চলতে থাকবে। 16 এ কি হবে, NS2NP6। অনলি হিলিয়ামের ক্ষেত্রে এক্সেপশনাল, এইটাও কিন্তু আমরা পড়েছি যে হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু অনলি 1s2 কনফিগারেশন হয়, হিলিয়ামের জন্য এক্সেপশনাল। এবার এই যে পি ব্লক এলিমেন্টের প্রপার্টিজ লাইক দ্যাট অফ আদার্স আর গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই পি ব্লক এলিমেন্টের যে প্রপার্টিজ গুলো কিসের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, এটা ইনফ্লুয়েন্সড হয় অ্যাটমিক সাইজ, আয়নাইজেশন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি এন্ড ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি এই যে প্রপার্টিজ গুলো, এই প্রপার্টিজ গুলোর দ্বারাই কিন্তু ইনফ্লুয়েন্সড হয়। কিন্তু তোমার অ্যাবসেন্স অফ ডি
অরবিটাল ইন দ্য সেকেন্ড পিরিয়ড। আমরা কিন্তু অলরেডি এটা পড়েছি যে সেকেন্ড পিরিয়ডে কি হয়, সেকেন্ড পিরিয়ডে ডি ব্লকে, সেকেন্ড পিরিয়ডে ডি অরবিটালের কিন্তু অ্যাবসেন্ট। আর তোমার যারা হেভিয়ার এলিমেন্ট, যেটা শুরু হচ্ছে থার্ড পিরিয়ড থেকে, থার্ড পিরিয়ড থেকে শুরু হচ্ছে হেভিয়ার এলিমেন্টস গুলো, তাদের কিন্তু ডি আর এফ অরবিটালস রয়েছে। তার মানে হেভিয়ার এলিমেন্ট কোথা থেকে শুরু হচ্ছে, স্টার্টিং ফ্রম থার্ড পিরিয়ড। তাদের কিন্তু প্রেজেন্স অফ ডি আর এফ অরবিটালের জন্য তাদের প্রপার্টিসে কিছুটা ডিফারেন্স চলে আসে। আর যাদের তোমার সেকেন্ড পিরিয়ডের যে এলিমেন্টস গুলো তাদের ডি অরবিটাল নেই বলে, তাদের এস অরবিটাল আর পি অরবিটাল আছে, তাদের কিন্তু ডি অরবিটালস নেই। সেই কারণে তাদের সাথে এই থার্ড পিরিয়ড থেকে যে এলিমেন্ট গুলো শুরু হচ্ছে তাদের প্রপার্টিজে একটা ডিফারেন্ট চলে আসে। তাহলে হ্যাভ মানে সিগনিফিকেন্ট এফেক্ট, একটা এফেক্ট পড়ে প্রপার্টিজ অফ দ্য এলিমেন্ট, এলিমেন্ট গুলোর প্রপার্টিতে একটা এফেক্ট পড়ছে এই কারণে। In addition, the presence of all three types of element, মানে মেটাল বা মেটালয়েডস, নন মেটাল, মেটাল খুবই হার্ড হয়, নন মেটাল নট সো হার্ড, মানে মেটাল আর কি মেটাল, মেটালের মতো অতটাও হার্ড হয় না। মেটালয়েডস কি, যাদের কিছু মেটালেরও প্রপার্টিজ আছে, আবার যাদের কিছু নন মেটালেরও প্রপার্টিজ আছে, কিছু মেটাল প্রপার্টিজ রয়েছে, কিছু নন মেটালস প্রপার্টিজ রয়েছে, সেটা নিয়ে হয় মেটালয়েডস। সেটা একটা আমাদের এলিমেন্টাল কেমিস্ট্রিতে একটা ডাইভার্সিটি তৈরি করেছে। Having learned the chemistry of elements of group 13 and 14 of the P block of the periodic table in class 11, you will learn the chemistry of the element of subsequent group. প্রত্যেকটা গ্রুপের কেমিস্ট্রি তোমরা পড়েছো তাই তো, গ্রুপ 13 এর আলাদা করে পড়েছো, বোরন ফ্যামিলি কার্বন ফ্যামিলি ছিল তাই তো, তাহলে দুটোর জন্য তুমি আলাদা করে পড়েছো, সেরকমই গ্রুপ 15 এর জন্য তুমি পড়বে। এই হলো আমাদের সেই গ্রুপ 15 এলিমেন্টস গুলো, সেগুলোর মধ্যে পড়ে। তাহলে গ্রুপ 15 হচ্ছে সেরকম আলাদা করে পড়বো, গ্রুপ 16 পড়বো, গ্রুপ 17 পড়বো, গ্রুপ 18 পড়বো, ঠিক আছে। তাহলে গ্রুপ 15 দেখো তার মধ্যে কে কে আছে, নাইট্রোজেন আছে, একদম ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট মেম্বার। তাহলে ফার্স্ট মেম্বার হচ্ছে কি আছে, নাইট্রোজেন। তারপর আছে ফসফরাস, তারপর আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমুথ, আর হচ্ছে মস্কোভিয়াম। মস্কোভিয়ামের সম্পর্কে তোমাকে অতটাও কিছু পড়তে হবে না, কারণ মস্কোভিয়ামের কেমিস্ট্রি অতটাও ডেভেলপড নয়। তোমাকে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমুথ, এই পাঁচটা নাম, গ্রুপ 15 এর এই পাঁচটা এলিমেন্টের নাম কিন্তু তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। এবার যদি আমি পিরিয়ডিক টেবিলের গ্রুপের মানে আপ টু ডাউনে যাই, ডাউনে যত যাব, দেয়ার ইজ আ শিফট ফ্রম নন মেটালিক টু মেটালিক ক্যারেক্টার। তার মানে মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে আর নন মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করে যত, তার মানে নাইট্রোজেন, ফসফরাস এগুলো কিন্তু নন মেটাল হতে হতে আর্সেনিক, অ্যান্টিমনি, শুধু নন মেটালস আছে বলবো না, বা শুধু মেটালস আছে বলবো না, নন মেটালস আছে, মেটালস আছে, তার এই নন মেটালটাই মেটালয়েডস হয়ে মেটালের দিকে যায়। তাহলে নন মেটাল কোনগুলো জানো, নাইট্রোজেন, ফসফরাস এগুলো হচ্ছে নন মেটাল, আর্সেনিক, অ্যান্টিমনি এগুলো হচ্ছে মেটালয়েডস, আর বিসমুথ আর মস্কোভিয়াম এইটা হচ্ছে টাইপিক্যাল মেটালস। আর্সেনিক, অ্যান্টিমনি হচ্ছে মেটালয়েডস, বিসমুথ, মস্কোভিয়াম হচ্ছে টাইপিক্যাল মেটালস, আর নাইট্রোজেন, ফসফরাস হচ্ছে নন মেটাল। তাহলে যত আমি গ্রুপের ডাউনের দিকে যাচ্ছি, নাইট্রোজেন আছে, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমুথ, এইভাবে কি হচ্ছে আমি গ্রুপের নিচের দিকে যাচ্ছি তাই তো। গ্রুপের যত নিচের দিকে যাচ্ছি তত কিন্তু আমার মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করছে, নন মেটাল থেকে মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করছে থ্রু মেটালয়েডিক ক্যারেক্টার, মেটালয়েডিক ক্যারেক্টার হয়ে তারপর কিন্তু নন মেটালের দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে নন মেটালিক প্রপার্টিজও আছে, মেটালিক প্রপার্টিজও আছে, মেটালয়েড প্রপার্টিজও আছে। এবার অকারেন্স, মলিকিউলার নাইট্রোজেন ধরো প্রায় অ্যাটমসফিয়ারে 78% করে থাকে। আর্থ ক্রাস্টে সোডিয়াম নাইট্রেট রূপে পেতে পারো NaNO3, যেটাকে বলে চিলি সল্ট পিটার,
চিলি সল্ট পিটার, এটাও কিন্তু একটা শর্ট এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যেটা সোডিয়াম নাইট্রেট নয়, NaNO3, ঠিক আছে, সোডিয়াম নাইট্রেট NaNO3 যেটাকে বলে চিলি সল্ট পিটার, পটাশিয়াম নাইট্রেটকে বলে ইন্ডিয়ান সল্ট পিটার। তাহলে পটাশিয়ামকে আমরা পটাশিয়াম নাইট্রেট রূপে পাচ্ছি, আর একটা হচ্ছে আমাদের নাইট্রোজেন, সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট রূপে। তাহলে এনটা কিন্তু এই নাইট্রোজেনকে আমরা আর্থ ক্রাস্টে কি হিসেবে পাই, সোডিয়াম নাইট্রেট রূপে পেতে পারি, পটাশিয়াম নাইট্রেট রূপে পেতে পারি। সোডিয়াম নাইট্রেটটাকে বলে চিলি সল্ট পিটার, পটাশিয়াম নাইট্রেটকে বলে ইন্ডিয়ান সল্ট পিটার। ইট ইজ ফাউন্ড ইন দ্য ফর্ম অফ প্রোটিনস, প্ল্যান্ট আর অ্যানিমালে এটা কিন্তু প্রোটিন হিসেবে পাওয়া যায়, প্রোটিন ফর্মে এদেরকে আমরা পাই। এটা গেল নাইট্রোজেনের কথা। ফসফরাস অকার্স ইন মিনারেলস অফ দ্য অ্যাপিটাইট ফ্যামিলি, অ্যাপিটাইট ফ্যামিলিতে মিনারেলস হিসেবে ফসফরাসকে পাওয়া যায়, যেমন CA9PO4 এর হোল 6, এই রকম ভাবে ফ্লোরা অ্যাপিটাইট, ফ্লোরাপ্যাপটাইট এই হিসেবে, যেটা হচ্ছে ফসফেট রকের মেইন কম্পোনেন্টস। এইটা কিন্তু আবার দেখো ইম্পর্টেন্ট, ফসফেট রকের মেইন কম্পোনেন্টস। তাহলে ফসফেট রকের মেইন কম্পোনেন্টস কি, ফ্লোরাপেটাইট। ফসফরাস এটা হচ্ছে একটা, ফসফরাস হচ্ছে একটা এসেনশিয়াল কনস্টিটিউয়েন্ট অফ অ্যানিমাল এন্ড প্ল্যান্ট ম্যাটার। অ্যানিমাল আর প্ল্যান্টসের জন্য এই ফসফরাস হচ্ছে একটা এসেনশিয়াল কনস্টিটিউয়েন্ট। এটা কিন্তু লিভিং সেলে যেমন প্রেজেন্স থাকে, বোনসেও তেমন থাকে, বোনসে যেমন থাকে লিভিং সেলেও কিন্তু ফসফরাস থাকে। এই যে তোমরা মিল্ক খাও, আমরা যে মিল্ক খাই, এগ খাই, এগুলোতে কিন্তু ফসফোপ্রোটিন রয়েছে। তাহলে এর মধ্যে কি রয়েছে, তাহলে মিল্ক, এগ এইগুলোতে ফসফোপ্রোটিন রয়েছে, তার মানে ফসফরাস রয়েছে। আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ এটা কিন্তু মেইনলি সালফাইড মেটেরিয়ালে পাওয়া যায়। আর মস্কোভিয়াম এটা হচ্ছে একটা সিনথেটিক রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। এটা মনে রাখবে, মস্কোভিয়ামের সম্পর্কে তোমার আর কিছুই জানার দরকার নেই, জাস্ট এটা একটা সিনথেটিক রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এইটা মনে রাখবে, সিনথেটিক রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে মস্কোভিয়াম, ব্যাস আর কিছুই জানার দরকার নেই। বাকি সব তোমরা নাইট্রোজেন, ফসফরাস, অ্যান্টিমনি, আর্সেনিক, বিসমাথ এগুলো সম্পর্কে জানবে। যেহেতু মস্কোভিয়ামের ভেরি শর্ট হাফ লাইফ বা খুবই কম অ্যামাউন্টে এরা অ্যাভেলেবেল থাকে, তাই জন্য এটার কেমিস্ট্রি কিন্তু ইয়েট টু বি এস্টা, এখনো পর্যন্ত এটার কেমিস্ট্রি ভালো করে কিন্তু জানা যায়নি। তাহলে মস্কোভিয়াম ছাড়া বাকি যে এলিমেন্টস গুলো, তাদের ইম্পর্টেন্ট যে অ্যাটমিক বা ফিজিক্যাল প্রপার্টিস আছে সেগুলো আমরা পড়বো, সেগুলো একটা টেবিলের মধ্যে দিয়েছে। আবারও বলছি, এই ইনঅর্গানিক এই ভ্যালুগুলো তোমাদের প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারই এরকম টেবিল করে দেয়া আছে, কিন্তু এই ভ্যালুগুলো তোমাদের মনে রাখার কোনো দরকার নেই। তাহলে চলে যাই আমরা ফার্স্ট ইলেকট্রনিক কনফিগারেশনে। আমি কিন্তু অলরেডি তোমাদের গ্রুপ 15 এর জন্য পড়ছি, এটা মনে রাখো। আর তাহলে ভ্যালেন্স শেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, NS2 NP3। 16 এর ক্ষেত্রে কি হবে, NS2 NP4, এইভাবে চলতে থাকে। তাহলে s অরবিটাল ইন দিস এলিমেন্ট কমপ্লিটলি ফিল্ড থাকে, আর p অরবিটালস কিন্তু হাফ ফিল্ড থাকে। তাহলে এখানে কিন্তু s অরবিটালটা কমপ্লিটলি ফিল্ড থাকে আর p অরবিটাল হাফ ফিল্ড থাকে, অর্ধপূর্ণ অবস্থায় থাকে। তার জন্য কি হয়, তাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা এক্সট্রা স্টেবিলিটি পায়। তাহলে কিসের জন্য, মেকিং দেয়ার ইলেকট্রনিক কনফিগারেশন এক্সট্রা স্টেবল, যেহেতু এদের p অরবিটালসটা হাফ ফিল্ড থাকে, সেই কারণের জন্যই হয়। নেক্সট আছে অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াস, কোভ্যালেন্ট অ্যান্ড আয়নিক। পার্টিকুলার স্টেটে একটা নির্দিষ্ট অবস্থায় কোভ্যালেন্ট বা আয়নিক রেডিয়াস, সমযোজী এবং তড়িৎযোজী ব্যাসার্ধটা ইনক্রিজ করে ইন সাইজ, সাইজের দিক থেকে কিন্তু ইনক্রিজ করে যত তুমি গ্রুপের ডাউনের দিকে যাবে। গ্রুপের যত ডাউনের দিকে যাবে তোমার কোভ্যালেন্ট অ্যান্ড আয়নিক রেডিয়াস ইনক্রিজ করবে সাইজের দিক থেকে।
তাহলে কনসিডারেবল ইনক্রিজ ইন কোভ্যালেন্ট রেডিয়াস ফ্রম এন থেকে পি, নাইট্রোজেন থেকে ফসফরাসের দিকে, এন থেকে পি এর দিকে কিন্তু একদম কনসিডারেবল ইনক্রিজ হয়, কিন্তু ফ্রম আর্সেনিক থেকে বিসমাথের দিকে, আর্সেনিক থেকে বিসমাথের দিকে কিন্তু এই ইনক্রিজের পরিমাণটা একটু কমে যেতে থাকে, স্মল ইনক্রিজ হয়। তার কারণ হচ্ছে প্রেজেন্স অফ কমপ্লিটলি ফিল্ড ডি অ্যান্ড ওই এফ অরবিটাল ইন দা হেভিয়ার এলিমেন্ট। আমরা ফার্স্টেই পড়লাম না, হেভিয়ার এলিমেন্টে কিন্তু হেভিয়ার এলিমেন্ট যারা মেম্বার্স আছে বা এলিমেন্টস আছে তাদের কিন্তু ডি আর এফ অরবিটালস প্রেজেন্ট আছে, তাদের ডি আর এফ অরবিটালস প্রেজেন্ট আছে। সেই ডি আর এফ অরবিটাল প্রেজেন্ট থাকার কারণে কি হয়, যেহেতু নাইট্রোজেন আর ফসফরাস এদের ক্ষেত্রে নেই ডি অরবিটাল এফ অরবিটাল, এগুলো নেই, এদের শুধু এস আর পি অরবিটালস আছে, ঠিক আছে। কিন্তু আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এদের তো ডি অরবিটালস আছে, সেই কারণে শুধু ডি আছে অথবা কমপ্লিটলি ফিল্ড ডি আর এফ ও আছে। সেই কারণে এদের কোভ্যালেন্ট রেডিয়াসটা ইনক্রিজ করার পরিমাণটা কমে যায়, কম পরিমাণে ইনক্রিজ করে কিন্তু সেটা কম পরিমাণে করে, স্মল ইনক্রিজ হয়। নেক্সট আছে আয়োনাইজেশন এনথালপি। ঠিক আছে, আয়োনাইজেশন এনথালপি তোমরা আগের গুলোতেও পড়েছিলে যে যত গ্রুপের ডাউনের দিকে যাব, যত গ্রুপের উপর থেকে নিচের দিকে যাব, আয়োনাইজেশন এনথালপি কিন্তু ডিক্রিজ করে। যেহেতু অ্যাটমিক সাইজ ইনক্রিজ করে, যেহেতু গ্র্যাজুয়ালি অ্যাটমিক সাইজটা যেহেতু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, তাই কি হয় না অ্যাটমিক সাইজ ইনক্রিজ করার কারণে এদের আয়োনাইজেশন এনথালপিটা ডিক্রিজ করে গ্রুপের উপর থেকে নিচে। এখানে এর আরেকটা কারণ হচ্ছে এক্সট্রা স্টেবল হাফ ফিল্ড পি অরবিটালস রয়েছে, এক্সট্রা স্টেবিলিটি ওয়ালা এক্সট্রা স্টেবল হাফ ফিল্ড পি অরবিটালস রয়েছে। পি অরবিটালস ইলেকট্রনিক কনফিগারেশন এবং স্মল সাইজের জন্য আয়োনাইজেশন এনথালপি অফ দ্য গ্রুপ 15 মাচ গ্রেটার হয় দ্যান দ্য গ্রুপ 14 এলিমেন্টস গুলো। গ্রুপ 14 এর যে এলিমেন্টস গুলো আছে তার থেকে গ্রুপ 15 এলিমেন্টস এর আয়োনাইজেশন এনথালপি কিন্তু বেশি হয়, কারণ এখানে হাফ ফিল্ড পি অরবিটালস রয়েছে যেটা এক্সট্রা স্টেবল হয়, এছাড়া তোমার স্মলার সাইজ রয়েছে, সেই কারণের জন্য। ব্যাস, এখান থেকে আর কিছু দরকার নেই। নেক্সট আমরা চলে যাব ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু কিন্তু সেই আয়োনাইজেশন এনথালপির মতোই যত গ্রুপের উপর থেকে নিচের দিকে যাব তত কিন্তু ডিক্রিজ করতে থাকবে, ঠিক আছে, এনআই থেকে তোমার এনএইচসি থেকে বা বিএইচসির দিকে। যেহেতু তোমার অ্যাটমিক সাইজ ইনক্রিজ করছে, তাই ইলেকট্রোনেগেটিভিটি, আয়োনাইজেশন এনথালপি এগুলো কিন্তু ডিক্রিজ করে, যেহেতু অ্যাটমিক সাইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে। এবার হচ্ছে আমরা পড়ব কিছু ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ গুলো কি বলছে দেখো, এটা কিন্তু পলি অ্যাটমিক হয়, এদের প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু পলি অ্যাটমিক হয়। যেমন ডাই নাইট্রোজেন হচ্ছে একটা ডাই অ্যাটমিক গ্যাস, অল আদার্স সলিডস। নাইট্রোজেন হচ্ছে তোমার ডাই অ্যাটমিক গ্যাস, এটা কিন্তু গ্যাসের মধ্যে পড়ছে, ঠিক আছে, এটা কিন্তু টোটালি গ্যাসের মধ্যে পড়ছে, তাই তো। ডাই নাইট্রোজেন, নাইট্রোজেন তো গ্যাস, কিন্তু বাকি সবাই কিন্তু কি গ্যাস না, বাকি সবাই হচ্ছে সলিড। মেটালিক ক্যারেক্টার তো গ্রুপের ডাউনে গেলে ইনক্রিজ করে, অলরেডি পড়ে নিয়েছি। নাইট্রোজেন ফসফরাস নন মেটাল, আর্সেনিক অ্যান্টিমনি হচ্ছে মেটালয়েড, আর বিসমাথ এখানে হচ্ছে মেটাল, এটাও পড়ে নিয়েছি। তার কারণ কি না আয়োনাইজেশন এনথালপি হচ্ছে, এটার পড়লাম কিন্তু কারণটা পড়িনি। কারণটা হচ্ছে কি ডিউ টু ইনক্রিজ ইন আয়োনাইজেশন এনথালপি, ইনক্রিজ ইন অ্যাটমিক সাইজ। আয়োনাইজেশন এনথালপি ডিক্রিজ করে, অ্যাটমিক সাইজ ইনক্রিজ করে, এটাই হচ্ছে এখানে মেন কারণ। বয়লিং পয়েন্ট কি হয় জানো, ইন জেনারেল ইনক্রিজ করে টপ টু বটমে, ইন দা গ্রুপের টপ টু বটম মানে গ্রুপের উপর থেকে নিচের দিকে বয়লিং পয়েন্ট ইনক্রিজ করে, বাট মেল্টিং পয়েন্ট ইনক্রিজ করে আপ টু আর্সেনিক অবধি, আবার ডিক্রিজ করে বিসমাথ মানে আর্সেনিকের পর থেকে ডিক্রিজ করতে থাকে, বিসমাথ অবধি কিন্তু ডিক্রিজ করতে থাকে, ঠিক আছে, মেল্টিং পয়েন্ট সেটা। জেনারেলি বয়লিং পয়েন্ট কিন্তু সবার ক্ষেত্রে
ইনক্রিজই করে, কিন্তু মেল্টিং পয়েন্ট আর্সেনিক অব্দি ইনক্রিজ করছে, মানে নাইট্রোজেন থেকে আর্সেনিক অব্দি। আর অ্যান্টিমনি বিসমাথ এদের কিন্তু ডিক্রিজ করে। নাইট্রোজেন ছাড়া প্রত্যেকটা এলিমেন্ট অ্যালোট্রপি দেখায়, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের আসতে পারে। নাইট্রোজেন ছাড়া প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু শো অ্যালোট্রপি, মানে বহুরূপতা দেখায়। কার্বনের যেমন অ্যালোট্রপ ছিল সেরকমই সালফারেরও অ্যালোট্রপ আছে। কার্বনের কি ছিল? গ্রাফাইট, ডায়মন্ড, আমরা কার্বন ফ্যামিলিতে পড়েছিলাম, গ্রাফাইট, ডায়মন্ড, ফুলারিন, এইগুলো হচ্ছে কি কার্বনের অ্যালোট্রপ। সেরকমই এখানে নাইট্রোজেন ছাড়া বাকি সব এলিমেন্টই কিন্তু অ্যালোট্রপি দেখায়। নেক্সট আছে তোমাদের কেমিক্যাল প্রপার্টিজ, যেখানে তোমাদের পড়তে হবে অক্সিডেশন স্টেট এন্ড ট্রেন্ডস ইন কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি। তোমরা অক্সিডেশন স্টেট তোমাদের অলরেডি কিছুটা কিন্তু তোমরা রেডক্স রিঅ্যাকশনে তোমাদের পড়েছি, তাই তো? অক্সিডেশন নাম্বার আর অক্সিডেশন স্টেট দুটো কিন্তু সেম, যার যেটা অক্সিডেশন নাম্বার সেটাই তার অক্সিডেশন স্টেট, বা যার যেটা অক্সিডেশন স্টেট তার সেটাই হচ্ছে অক্সিডেশন নাম্বার। কমন যে অক্সিডেশন স্টেটস গুলো আছে এলিমেন্টস এর, সেটা এই মানে গ্রুপ 15 এর জন্য বলছি, -3, +3 আর +5, এই তিনটে, ঠিক আছে? -3, +3 আর +5। এবারে এই -3 অক্সিডেশন স্টেটে এক্সিবিট করার টেন্ডেন্সিটা, -3 অক্সিডেশন স্টেটে এক্সিবিট করার টেন্ডেন্সিটা ডাউন দা গ্রুপে ডিক্রিজ করে। তার কারণ সাইজ যেহেতু ইনক্রিজ করে, মেটালিক ক্যারেক্টারও ইনক্রিজ করে। সাইজ আর মেটালিক ক্যারেক্টার দুটোই যেহেতু ইনক্রিজ করছে, মেটালিক ক্যারেক্টার আর সাইজ দুটোই যেহেতু ইনক্রিজ করছে, তাই -3 অক্সিডেশন স্টেটে এক্সিবিট করার টেন্ডেন্সিটা গ্রুপের আপ টু ডাউনে ডিক্রিজ করে। ইনফ্যাক্ট লাস্ট মেম্বার অফ দ্য গ্রুপ বিসমাথ, এটা কিন্তু হার্ডলি ফর্ম এনি কম্পাউন্ড ইন -3। -3 কিন্তু কোনো তোমার কম্পাউন্ড তৈরি করতে পারে না বিসমাথ। তাহলে +5 অক্সিডেশন স্টেট সেটাও কিন্তু ডিক্রিজ করে ডাউন দা গ্রুপে, স্টেবিলিটি ডিক্রিজ করে। +5 এর স্টেবিলিটিও কিন্তু ডিক্রিজ করে ডাউন দা গ্রুপে। অনলি ওয়েল ক্যারেক্টারাইজড Bi কম্পাউন্ড হচ্ছে BiA5। BiA5 এই কম্পাউন্ডটাই শুধুমাত্র +5 অক্সিডেশন স্টেটে বিলং করতে পারে। শুধুমাত্র বিসমাথের এই কম্পাউন্ডটাই +5 মানে অক্সিডেশন স্টেটে থাকতে পারে। তাহলে স্টেবিলিটি অফ দা +5 অক্সিডেশন স্টেট ডিক্রিজ করে, আর দ্যাট অফ +3 স্টেট ইনক্রিজ করে ডাউন দা গ্রুপে। -3টা তো তোমার -3 অক্সিডেশন স্টেটে এক্সিবিট করার টেন্ডেন্সিটা ডিক্রিজ করে। আবার এখানে যেটা বলছিলাম না, +5 এরটাও করে, কিন্তু +3 এরটা +3 স্টেটে ইনক্রিজ করে যত গ্রুপের নিচের দিকে যাবে। এটার কারণই হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট, মানে নিষ্ক্রিয় জোর প্রভাব। ইনার্ট পেয়ার এফেক্টের জন্য, নিষ্ক্রিয় জোর প্রভাবের জন্য। তাহলে +5 অক্সিডেশন স্টেট ছাড়াও নাইট্রোজেন আবার +1, +2, +4 এই অক্সিডেশন স্টেটে কিন্তু এক্সিবিট করতে পারে। অলসো when it reacts with oxygen, যখন অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে তখন কিন্তু নাইট্রোজেন +5 অক্সিডেশন স্টেট ছাড়াও +1, +2, +4 এ এক্সিবিট করতে পারে। এটা কিন্তু does not form any compounds in +5 oxidation state। +5 oxidation state এ কিন্তু কোনো কম্পাউন্ড ফরমেশন করতে পারে না। কারণ কি? মানে হ্যালোজেনের সাথে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করছে, তখন তারা +1, +2, +4 এই অক্সিডেশন স্টেটেও এক্সিবিট করতে পারছে, কিন্তু যখন হ্যালোজেনের সাথে রিঅ্যাক্ট করে তখন +5 অক্সিডেশন স্টেটের কোনো কম্পাউন্ড এরা ফর্ম করতে পারে না। কারণ নাইট্রোজেনের তো ডি অরবিটালস নেই, নাইট্রোজেনের তো ডাজ নট হ্যাভ ডি অরবিটালস টু অ্যাকোমোডেট ইলেকট্রনস ফ্রম আদার এলিমেন্টস টু ফর্ম বন্ড। মানে আদার এলিমেন্টস এর বন্ড ফরমেশনের জন্য ইলেকট্রন গুলোকে তো অ্যাকোমোডেটই করতে পারে না। সেই কারণে নাইট্রোজেনের তো ডি অরবিটালস নেই, তাই জন্য হ্যালোজেনের সাথে এরা
রিঅ্যাক্ট করে +5 অক্সিডেশন স্টেটের কম্পাউন্ড ফর্ম করতে পারে না। ফসফরাস সেও কিন্তু +1 অক্সিডেশন স্টেট +4 অক্সিডেশন স্টেট শো করতে পারে। কিছু অক্সো অ্যাসিড আছে তাদের ক্ষেত্রে। সরি, ফসফরাসও কিন্তু কিছু অক্সো অ্যাসিড আছে তাদের ক্ষেত্রে ফসফরাস কিন্তু তোমার +4 +1 অক্সিডেশন স্টেট শো করতে পারে। ইন কেস অফ নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয় জানো, অল অক্সিডেশন স্টেটস +1 থেকে +4 tends to disproportionation reaction in acid solution। মানে অ্যাসিড ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন কি অলরেডি কিন্তু রেডক্স রিঅ্যাকশন চ্যাপ্টারে তোমাদের পড়িয়েছি, তাই তো? ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন যেখানে তিনটে অক্সিডেশন স্টেটে থাকতেই হবে, সেই রিঅ্যাকশনটায় তিনটে অক্সিডেশন স্টেট কিন্তু থাকতে হচ্ছে, যেখানে তোমার যে রিঅ্যাক্ট্যান্টস তার ক্ষেত্রে যদি ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট, মানে ধরো কারোর -1 0 আর +1 রিঅ্যাক্ট ইন্টারমিডিয়েট যেটা 0 সেটা কিন্তু রিঅ্যাক্ট্যান্টের জন্য হতে হবে, আর যেটা লোয়ার আর হায়ার অক্সিডেশন স্টেট, এইটা -1টা কি লোয়ার আর +1টা হচ্ছে হায়ার অক্সিডেশন স্টেট। সেক্ষেত্রে কি হবে না, ওই হায়ার আর লোয়ার অক্সিডেশন স্টেট বিশিষ্ট তোমাকে প্রোডাক্টস তৈরি হবে, এরকম একটা রিঅ্যাকশনই হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। তাহলে নাইট্রোজেনের অল অক্সিডেশন স্টেট ফ্রম +1 থেকে +4 এরা কিন্তু অ্যাসিড সলিউশনে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন দেখায়। ইন কেস অফ ফসফরাস কি হয় বলতো, nearly all intermediate oxidation state disproportionate into +5 থেকে -3 both in alkali আর acid। alkali আর acid দুটো মিডিয়ামে এরা কিন্তু +5 আর -3 অক্সিডেশন স্টেট দেখাচ্ছে। তাহলে +3 অক্সিডেশন স্টেট in case of arsenic, antimony, bismuth becomes increasingly stable হয় এই respect to disproportionation, মানে ডিসপ্রপোর্শনেশনের রেসপেক্টে ইনক্রিজিংলি স্টেবল হতে থাকে আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ। ঠিক আছে, আর আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ। নাইট্রোজেন is restricted to a maximum covalency of 4। 4 এর বেশি কোভ্যালেন্সি এরা দেখাতে পারে না, কারণ তাদের অনলি 4 অরবিটালস রয়েছে অ্যাভেলেবল ফর বন্ডিং। বন্ডিং করার জন্য তো এদের 4টেই মাত্র অরবিটালস প্রেজেন্ট রয়েছে, তাই না? বন্ড করার জন্য 4টেই অরবিটালস প্রেজেন্ট রয়েছে, সেই জন্য একটা s অরবিটাল 3টে p অরবিটালস, তাই এরা 4 এর বেশি ভ্যালেন্সি দেখাতে পারে না, কোভ্যালেন্সি। কিন্তু হেভিয়ার এলিমেন্ট গুলোর কি আছে, ভ্যাকেন্ট d অরবিটালস আছে আউটার মোস্ট সেলে, তাই জন্য তারা তাদের ভ্যালেন্সিটাকে এক্সপ্যান্ড করতে পারে, 6 অবধিও যেতে পারে। এবার কিছু অ্যানামেলাস প্রপার্টিজ আছে নাইট্রোজেনের। নাইট্রোজেনের অ্যানামেলাস প্রপার্টিজ গুলো কি কি অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু নাইট্রোজেন আমরা ফার্স্ট মেম্বার অফ দা, মানে এই গ্রুপের ফার্স্ট মেম্বার, সে তার কিন্তু স্মল সাইজ, যত আমি গ্রুপের ডাউনে যাব তত সাইজ ইনক্রিজ করে, আর ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে, তাহলে নাইট্রোজেনের হচ্ছে হাই ইলেকট্রোনেগেটিভিটি। আয়োনাইজেশন এনথালপিও তাই গ্রুপের ডাউনে যত যাব তত কি হয়, ডিক্রিজ করে, তাহলে হচ্ছে হাই আয়োনাইজেশন এনথালপি। ডি অরবিটালস নেই, ঠিক আছে? তাহলে নাইট্রোজেন হ্যাজ ইউনিক এবিলিটি টু ফর্ম p-pi মাল্টিপল বন্ড। তাহলে নাইট্রোজেনের ডি অরবিটাল থাকে না, তাই নাইট্রোজেন p-pi মাল্টিপল বন্ড নিজের সাথে আবার আদার এলিমেন্টস এর সাথে যাদের স্মল সাইজ আছে বা হাই ইলেকট্রোনেগেটিভিটি, ধরো কার্বন, অক্সিজেন, এদের সাথেও কিন্তু তোমার বন্ডটা তৈরি করে p-pi। এলিমেন্ট হেভিয়ার এলিমেন্টস যেগুলো, সেগুলো তো p-pi বন্ড তৈরি করতে পারে না, তারও কারণ হচ্ছে অ্যাটমিক অরবিটালস গুলো লার্জ হয়, ডিফিউজ হয়, ক্যান নট হ্যাভ এফেক্টিভ ওভারল্যাপিং। ওভারল্যাপিংটা অতটাও এদের এফেক্টিভ নয়, কার্যকরী নয়। নাইট্রোজেন কিন্তু ডাই অ্যাটমিক মলিকিউল রূপে এক্সিস্ট করে, যা সাথে আছে ট্রিপল বন্ড, তাই তো একটা এস, দুটো পি অরবিটালস। সেখানে নাইট্রোজেন
N2 কিরম থাকে, এরম তিনটে বন্ড করে থাকে, ট্রিপল বন্ড, ডাইঅ্যাটমিক মলিকিউল উইথ ট্রিপল বন্ড। এছাড়া এদিকে অন্য দিক থেকে দেখতে গেলে কি হয়, ফসফরাসের ক্ষেত্রে আর্সেনিক অ্যান্টিমনি ফর্ম করে সিঙ্গেল বন্ড, আর্সেনিক অ্যান্টিমনি ফর্ম করে সিঙ্গেল বন্ড এসপিপি, আর্সেনিক আর্সেনিক, ঠিক আছে, অ্যান্টিমনি অ্যান্টিমনি, যেখানে বিসমাথ কিন্তু মেটালিক বন্ড ফর্ম করে এলিমেন্টাল স্টেটে। তাহলে বিসমাথ এলিমেন্টাল স্টেটে যখন থাকে তখন মেটালিক বন্ড ফর্ম করে। হাউএভার যদি তুমি বলো যে সিঙ্গেল যে নাইট্রোজেন নাইট্রোজেন বন্ড সাথে যদি সিঙ্গেল ফসফরাস ফসফরাস বন্ডের তুলনা করো, তাহলে দেখবে সিঙ্গেল নাইট্রোজেন নাইট্রোজেন বন্ড কিন্তু ফসফরাস ফসফরাস বন্ডের থেকে খুবই উইক হয়। তার কারণ কি? কারণটা হচ্ছে হাই ইন্টার ইলেকট্রনিক রিপালশন অফ নন বন্ডিং ইলেকট্রনস। নন বন্ডিং ইলেকট্রনস গুলোর মধ্যে কি হয়, হাই ইন্টার ইলেকট্রনিক রিপালশন হয়, ওয়িং টু দা স্মল বন্ড লেন্থ স্মল হয়, সেই কারণে তাদের ক্যাটিনেশন টেন্ডেন্সি উইক হয় নাইট্রোজেনের, সেই জন্য। এছাড়া অ্যানাদার ফ্যাক্টরস যেটা এফেক্ট করে সেটা হচ্ছে অ্যাবসেন্স অফ ডি অরবিটাল। কেমিস্ট্রি অফ নাইট্রোজেনে আমরা বারবারই এটা পড়ছি, ভ্যালেন্স সেলে ডি অরবিটাল অ্যাবসেন্ট। তাহলে beside restricting its covalency to 4, nitrogen cannot form d-pi bond, কিন্তু হেভিয়ার এলিমেন্ট গুলো ফর্ম করতে পারে, যেমন ফসফরাস, আর্সেনিক, এগুলো কিন্তু d-pi বন্ড ফর্ম করতে পারে ট্রানজিশন মেটাল গুলোর সাথে। ট্রানজিশন মানে সন্ধিগত যে মৌলগুলো তাদের সাথে কিন্তু d-pi বন্ড ফর্ম করতে পারে কারা, ফসফরাস, আর্সেনিক, যেটা লিগ্যান্ড হিসেবে কাজ করে, অ্যাক্ট অ্যাজ লিগ্যান্ড। এবার রিঅ্যাক্টিভিটি টুওয়ার্ডস হাইড্রোজেন আমরা করব। রিঅ্যাক্টিভিটি টুওয়ার্ডস হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রতি এরা কতটা রিঅ্যাক্টিভ হয় সেটা করব। দেখো, অল দ্য এলিমেন্টস, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু হাইড্রাইড ফর্ম করে, হাইড্রাইড ফর্ম করে, সেটা EH3 ফর্মে থাকে। ই সমান নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এইগুলো হতে পারে। তাহলে এবার কিছু প্রপার্টিজ তোমাদের একটা পরে টেবিল আছে সেখানে দেওয়া আছে। আচ্ছা, রেগুলার গ্রেডেশন ইন দেয়ার প্রপার্টিজ, প্রত্যেকটা তাদের প্রপার্টিজ গুলো, হাইব্রিড গুলো তাদের প্রপার্টিজে একটা রেগুলার গ্রেডেশন শো করে। রেগুলার গ্রেডেশন মানে নিয়মিত তাদের একটা ধর্মাবলীর ক্রম, তাদের নিয়মিত তাদের ধর্মাবলীর একটা ক্রম তারা কিন্তু শো করে। এই স্টেবিলিটি, হাইড্রাইড গুলোর স্টেবিলিটি কিভাবে ডিক্রিজ করে, NH3 থেকে, মোট কথা গ্রুপের ওপর থেকে নিচে। তাহলে এটা কিন্তু আমরা টোটালি বন্ড ডিসোসিয়েশন যে এনথালপি আছে সেই বন্ড ডিসোসিয়েশন এনথালপি থেকে বুঝতে পারি। NH3 থেকে BiH3 এর দিকে স্টেবিলিটি অফ হাইড্রাইড ডিক্রিজ করে, কনসিকুয়েন্টলি তাদের রিডিউসিং ক্যারেক্টার অফ দ্য হাইড্রাইড ইনক্রিজ করে। কি হচ্ছে না, বন্ড ডিসোসিয়েশন এনথালপিটা ডিক্রিজ করছে বলে তাদের স্টেবিলিটিও ডিক্রিজ করে যাচ্ছে, ঠিক আছে, তাদের স্টেবিলিটি ডিক্রিজ করছে। এই কারণে কি হচ্ছে, রিডিউসিং যে ক্যারেক্টারটা সেটা কিন্তু তোমার ইনক্রিজ করে যাচ্ছে। অ্যামোনিয়া, যেমন অ্যামোনিয়া হচ্ছে একটা মাইল্ড রিডিউসিং এজেন্ট, কিন্তু BiH3 এটা হচ্ছে একটা স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট সব হাইড্রাইড গুলোর মধ্যে বলছি আমরা। তাহলে অ্যামোনিয়া থেকে BiH3 যেহেতু স্টেবিলিটি ডিক্রিজ করে, বন্ড ডিসোসিয়েশন এনথালপি ডিক্রিজ করে, রিডিউসিং ক্যারেক্টার ইনক্রিজ করে, তাহলে অ্যামোনিয়া কি হবে এখানে, মানে অ্যামোনিয়া হচ্ছে NH3, এটা হচ্ছে একটা মাইল্ড একটা রিডিউসিং এজেন্ট, আর BiH3 হচ্ছে একটা স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট। বেসিসিটিও তাই, NH3 থেকে BiH3 তে ডিক্রিজ করে, তার কারণ ইলেকট্রোনেগেটিভিটি হাই, স্মল সাইজ অফ দ্য নাইট্রোজেন। আচ্ছা, NH3 কিন্তু আবার হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে সলিড আর লিকুইড, যে স্টেটেই থাকুক না কেন, সলিড আর লিকুইড দুটো স্টেজেই অ্যামোনিয়া মানে NH3 এক্সিবিট করে হাইড্রোজেন বন্ডিং, তার মানে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। এই কারণে কি হয়
It has higher melting boiling point than that of PH3. PH3 থেকে এর মেল্টিং বা বয়লিং পয়েন্টও বেশি হয়। এখানে দেখো টেবিল ওয়াইজ দেওয়া আছে, এটা জাস্ট তোমরা রিড করে রাখতে পারো জানবার জন্য। নেক্সট আছে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস অক্সিজেন। তাহলে অক্সাইড ফর্ম করবে, হাইড্রোজেনের সাথে হাইড্রাইড ফর্ম করবে, অক্সিজেনের সাথে অক্সাইড ফর্ম করবে। সেটা হচ্ছে E2O3, সেই ই সমান নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো হচ্ছে ই এর জায়গায়। তাহলে N2O3, P2O3, P2O5 এইভাবে চলতে থাকে। অক্সাইড in higher oxidation state of the element more acidic হয় than that of lower oxidation state। তার মানে অক্সিডেশন স্টেট যদি হায়ার হয় সেই অক্সাইডটা, তাহলে সেটা মোর অ্যাসিডিক হবে লোয়ার অক্সিডেন্ট স্টেট ওয়ালা অক্সাইডের থেকে। তাহলে অ্যাসিডিক ক্যারেক্টার আবার তাহলে যত গ্রুপের নিচের দিকে যাব সেটা কিন্তু ডিক্রিজ করে। গ্রুপের যত নিচের দিকে যাব অ্যাসিডিক ক্যারেক্টার কিন্তু ডিক্রিজ করবে। ঠিক আছে, অ্যাসিডিক ক্যারেক্টার কিন্তু ডিক্রিজ করে। তার মানে যাদের হায়ার অক্সিডেশন স্টেট তাদের অ্যাসিডিক ক্যারেক্টার সবথেকে বেশি হবে। যারা গ্রুপের উপর দিকে আছে তার মানে তাদের অক্সিডেশন স্টেটও হাই। তাহলে E2O3 অফ দ্য নাইট্রোজেন এই টাইপের অক্সাইড হলে বা ফসফরাসের, তাহলে পিওরলি অ্যাসিডিক হবে, কারণ তারা গ্রুপের উপর দিকে আছে, তাদের অক্সিডেশন স্টেটও হাই, তাহলে তারা মোর অ্যাসিডিক। কিন্তু আর্সেনিক, অ্যান্টিমনি এরা কিন্তু অ্যামফোটেরিক হবে, মানে বোথ অ্যাসিড অ্যালকালি দুটোর সাথে কিন্তু এরা রিঅ্যাক্ট করতে পারে। আর বিসমাথ একদমই বেসিক। নেক্সট আছে তোমাদের হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন। হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন করে ফর্ম করবে হ্যালাইড। সেটা EX3 হতে পারে, EX5 হতে পারে। নাইট্রোজেন কিন্তু ডাজ নট ফর্ম পেন্টাহ্যালাইড। নাইট্রোজেন কিন্তু পেন্টাহ্যালাইড ফর্ম করতে পারে না নাইট্রোজেন। তার কারণ তার কিন্তু নন অ্যাভেবিলিটি অফ দা ডি অরবিটালস অ্যাভেলেবেল নেই, অ্যাবসেন্ট। সেই কারণে পেন্টাহ্যালাইডস কিন্তু ট্রাইহ্যালাইডের থেকে মোর কোভ্যালেন্ট হয়। তার কারণ হচ্ছে পেন্টাহ্যালাইড হচ্ছে 5+5 অক্সিডেশন স্টেটে থাকে, সেখানে ট্রাইহ্যালাইড +3 অক্সিডেশন স্টেটে থাকে। সেই কারণে পেন্টাহ্যালাইডটা ট্রাইহ্যালাইডের থেকে মোর কোভ্যালেন্ট হয়। সিন্স ইন +5 অক্সিডেশন স্টেট উইল হ্যাভ মোর পোলারাইজিং পাওয়ার। তাহলে +5 অক্সিডেশন স্টেট যেহেতু তারা মোর কোভ্যালেন্ট হয়, সেই কারণে পেন্টাহ্যালাইডস গুলো, সেহেতু বলছে যে তোমার এদের পোলারাইজিং পাওয়ারটাও কিন্তু +3 অক্সিডেশন স্টেটের থেকে বেশি হয়। তাই জন্য কোভ্যালেন্ট ক্যারেক্টার অফ দ্য বন্ড ইজ মোর ইন পেন্টাহ্যালাইড। ট্রাইহ্যালাইড গুলো এক্সেপ্ট নাইট্রোজেন আর স্টেবল। নাইট্রোজেন ছাড়া প্রত্যেকটা ট্রাইহ্যালাইড, মানে তোমার BiF3 বলো বা তোমার PF3 বলো বা AsF3, তো আর যে আদার্স এলিমেন্ট গুলো আছে নাইট্রোজেন ছাড়া বাকি সবারই ট্রাইহ্যালাইড ফর্মে যদি থাকে তারা কিন্তু স্টেবল হয়। শুধু নাইট্রোজেনের ক্ষেত্রে হয় না। কিন্তু অনলি NF3, এটাও যেরকম একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনলি NF3 কিন্তু স্টেবল হয় যদি ফ্লুরিনের সাথে রিঅ্যাক্ট করে, যদি Cl এর সাথে রিঅ্যাক্ট করে, বা যদি ব্রোমিন, আয়োডিন, আরো তো হ্যালোজেন আছে, তাদের সাথে যদি রিঅ্যাক্ট করে তাহলে কিন্তু স্টেবল হবে না। শুধুমাত্র ফ্লুরিনের সাথে রিঅ্যাক্ট করে যে ট্রাইহ্যালাইড তৈরি করে নাইট্রোজেন, তার ক্ষেত্রেই স্টেবল হবে। ট্রাইহ্যালাইড এক্সেপ্ট BiF3 প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট হয়। ট্রাইহ্যালাইডস গুলো কোভ্যালেন্ট হয় কিন্তু BiF3 কিন্তু হয় না। BiF3 ছাড়া বাকি যে ট্রাইহ্যালাইডস তারা হয়। নেক্সট আছে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস মেটাল। মেটালের সাথে রিঅ্যাক্ট করে কি তৈরি করে? বাইনারি কম্পাউন্ড, যেটার থাকে -3 অক্সিডেশন স্টেট। তাহলে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস মেটালস, তাহলে মেটালের সাথে রিঅ্যাক্ট করে বাইনারি কম্পাউন্ডস তৈরি করে, -3 অক্সিডেশন স্টেটে থাকে। দেখো Ca3N2, Ca3P2, ক্যালসিয়াম নাইট্রাইড, ক্যালসিয়াম ফসফাইড,
সোডিয়াম আর সেনাইড এইভাবে কিন্তু থাকে। দেখো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি সব কটাই কিন্তু দেখো এই যে 3 আছে না, Zn3sb2, Ca3sb2 প্রত্যেকটা -3 তে আছে। Ca হচ্ছে ক্যালসিয়ামটা +2 স্টেটে থাকে, আর এখানে গ্রুপ 15 এর প্রত্যেকটা এলিমেন্ট -3 অক্সিডেশন স্টেটে থাকে। এই হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস মেটাল। নেক্সট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ডাই নাইট্রোজেন সম্পর্কে বললাম না, তার প্রিপারেশন, প্রপার্টিজ, ইউজ পড়বো, সেইটা পড়বো আমরা নেক্সট ক্লাসে। ঠিক আছে, নেক্সট ক্লাসে সেটা আমরা পড়বো। সেই ক্লাসটাও কবে হবে সেটা আমি তোমাদের কিন্তু ইনফর্ম করে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। পি ব্লক এলিমেন্টের আমরা ডাই নাইট্রোজেনের আগে পর্যন্ত পড়লাম, নেক্সট ক্লাসে ডাই নাইট্রোজেন থেকে ডিসকাস করব। ঠিক আছে, তাহলে সবাইকে অনেক থ্যাংক ইউ সো মাচ, বাই।